টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন, প্রায় 2.5 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন নিয়ে সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী পটলের ছেলে মেয়ের মাঝে বিরোধ, পাল্টাপাল্টি অভিযোগ সমর্থকদের। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। খেয়াঘাটের অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে নরসিংদীতে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ, টেটাবিদ্ধ হয়ে 15 জন আহত। খুলনায় বর্জ্য থেকে জ্বালানি ও সার তৈরি প্রকল্পে অনিয়ম দুর্নীতি, প্ল্যান্ট স্থাপনের 2 বছরেও শুরু হয়নি উৎপাদন, চুরি হয়ে যাচ্ছে যন্ত্রাংশ। জামালপুরে ব্রহ্মপুত্র খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ, ড্রেজিং শুরু হলে ভাঙন তীব্র হওয়ার শঙ্কা স্থানীয়দের। নদীতে ভাঙ্গিয়া বাড়িঘর হয়ে যাচ্ছে, প্রশাসনের কাছে আমরা এই বিচারটা চাই। অবৈধ মাটি কাটাতে যাই 2 কাটা সম্পদ আছে ভাঙ্গিয়ে নিতে আছে, বাড়িঘর ভাঙ্গিয়ে নিতে আছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজীপুরের টঙ্গীতে তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা, পরে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘন ধোঁয়ায় আচ্ছন্ন টঙ্গীর মিলগেট এলাকা। টিনশেড তুলার গুদামে হঠাৎ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। ভীতি ছড়ায় পাশের ভবনে থাকা গার্মেন্টস কর্মীদের মাঝেও, পরে নিরাপদে সরিয়ে নেওয়া হয় তাদের। মিলগেট কোঅপারেটিভ সোসাইটি মার্কেটে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। স্থানীয়রা জানায়, গুদামে আগুন দেখে প্রথমে নেভানোর চেষ্টা করেন তারা, পরে টঙ্গী সহ আশপাশের ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কাছাকাছি পানির ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হয় তাদের। খবর পেয়ে সিটি কর্পোরেশনের কয়েকটি পানির গাড়ি ফায়ার সার্ভিসকে সহায়তা করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। রাস্তার 2 পাশে ট্রাকগুলোর কারণে ফায়ার সার্ভিস জামে পড়ে যায়, এই কারণে আপনার মূলত দেরি হয়। কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাবো, ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে ফায়ার সার্ভিস আসা যাওয়া যে সুবিধাগুলি করে দেওয়ার জন্য। ফায়ার সার্ভিস যখন জানিয়েছে যে সিটি কর্পোরেশনকে এখানে পানির সংকট, তৎক্ষণাৎই আমরা আমাদের 3টা ফায়ার সার্ভিসকে সাপোর্ট দেওয়ার জন্য ওয়াটার বোজার নিয়ে এবং 50 জন শ্রমিক নিয়ে আমরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতেছি। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সংবাদ প্রাপ্তির সাথে সাথে আমরা যখন সংবাদ পাই তখন টঙ্গী ফায়ার স্টেশন থেকে 3টা ইউনিট আসে। উত্তর এবং পূর্ব পাশে আগুনটা থাকার কারণে প্রথম তারা ফায়ার ফাইটিং শুরু করে। পাশে ছিল 6তলা গার্মেন্ট, যাতে গার্মেন্টসের ছড়ানো 7 জন ব্যারিকেড দেওয়া হয়। পরবর্তীতে পশ্চিম পাশ, দক্ষিণ পাশ সব দিকে ব্যারিকেড দেওয়া হয়। উত্তরাধিকার 2টা গাড়ি আসে, 2টা ইউনিট, এবং গাজীপুর থেকে 2টা ইউনিট। গুদামটিতে অন্তত কয়েক কোটি টাকার মালামাল ছিল বলে দাবি কর্তৃপক্ষের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে মালিকপক্ষ কি বলছে, আর আগুন লাগার প্রকৃত কারণ জানা গেল কিনা? লোপা, আসলে অগ্নিকাণ্ডের যে সূত্রপাত সেটি কিন্তু ফায়ার সার্ভিস বলছে যে একটি তদন্ত কমিটি হবে, সেটি জানাবে। এবং যেখান থেকে সূত্রপাত হচ্ছিল তারা বলছে যে বিদ্যুৎ শর্ট সার্কিট থেকে মূলত অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এখানে প্রায় 10 থেকে 20টির অধিক দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ যে বিষয়টি সেটিও আসলে তদন্ত করে বলা হবে। এবং প্রত্যেকটি দোকানিদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে যে এক একটি দোকানে কয়েক কোটি টাকার তুলা আসলে তারা আমদানি রপ্তানি করছিল। তারা বলছে
বলছে এটি ক্ষতি হয়েছে এবং পাশের একটি যে পোশাক কারখানা সেটিও কিন্তু নিচের যে ফ্লোরটি সেটিও আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত যদি বলি সেক্ষেত্রে বলবো যে আগুনের যে নিয়ন্ত্রণ হয়েছে এখন পর্যন্ত তারা কিন্তু ডাম্পিং এর যে কাজগুলো সেগুলো আসলে করছে। ফায়ার সার্ভিস বলছে যে আরো 2 থেকে 3 দিন লাগার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখানে জুট এবং তুলা সমন্বয় রয়েছে, সেক্ষেত্রে আরো 2 থেকে 3 দিন লাগতে পারে। এই জন্য এখনো ডাম্পিং কাজ করছে। পাশাপাশি দেখছি যে এখন থেকে 2 ঘন্টা আগে থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের পানি স্বল্পতার কারণে তারাও 2টি পানিবাহী গাড়ি দিয়ে পানি সরবরাহ করে দিচ্ছে। পাশে একটি মসজিদ থেকেও পানি সংযোগের ব্যবস্থা করছে, সেখান থেকেও গভীর নলকূপ থেকে আসলে পানি সংগ্রহ করছে, সেটি একটি দেখছি। তবে এখানে যে বিষয়টি দেখেছি যে পানি স্বল্পতা এবং বাতাসের কারণে অনেকটাই ব্যাকপথ হচ্ছে। প্রায় 2.5 ঘন্টা পর 8টি ইউনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ডাম্পিং কাজ। লোপা। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নাটোর 1 আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার পর থেকেই এলাকা জুড়ে উত্তেজনা। প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণা করায় এলাকায় বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করছেন তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। পুতুল ও রাজন দুজনই প্রয়াত ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের উত্তরসূরি। দ্রুত মতবিরোধ কাটিয়ে ভাই বোনের সম্প্রীতি হোক, এমনটাই চান এলাকাবাসী। গেল 5 আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নাটোরের লালপুরে বিজয় র্যালির দৃশ্য এটি। আপন ভাই বোন রাজন পুতুলের উপস্থিতিতে তাদের সমর্থকরা একসাথে কর্মসূচি পালন করায় স্থানীয় রাজনীতিতে তৈরি হয় এক ভিন্ন আমেজ। তবে সেই চিত্র পাল্টে যেতে সময় লাগেনি। 3 নভেম্বর নাটোর 1 আসনে বিএনপি প্রার্থী হিসেবে ফারজানা শারমিন পুতুলের নাম ঘোষণার পর থেকেই এলাকায় শুরু হয় উত্তেজনা। পুতুলের মনোনয়ন বাতিলের দাবি নিয়ে মহাসড়কে আগুন বিক্ষোভ সমাবেশ করছে তারই ভাই ডাক্তার ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। আমরা আশা করছিলাম যে রাজনকেই মনোনয়ন দেবে, কিন্তু কেন্দ্রীয় কমিটি আমাদেরকে হতাশ করেছে। পটল ভাইয়ের পরের জেনারেশন রাজন চাচা ধানের শীষের কান্ডারি লালপুর বাগাতিপাড়া, এই স্বপ্নটাই আমরা ধারণ করে আসছি। তবে পুতুলের সমর্থকদের দাবি নাটোর 1 আসনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে বিএনপি। দ্রুত মতবিরোধ কাটিয়ে এই আসনে বিপুল ভোটে পুতুল জয়লাভ করবে বলে আশা তাদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পুতুলকে যোগ্য মনে করে মনোনয়ন দিয়েছেন। আমরা আশা রাখছি দলের সিদ্ধান্ত মেনে, তারেক রহমানের সিদ্ধান্ত মেনে সবাই সাময়িক সময়ের মধ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের জন্য কাজ করবেন। ভাই বোনের ভিতর যে আমাদের একটা দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা আশা করি যে থাকবে না। দল মনোনীত প্রার্থী, দল যাকে ধানের শীষের প্রতীক দিচ্ছে তার দিকে হয়ে আমরা ইনশাল্লাহ কাজ করতে চাই। দলের সিদ্ধান্ত জনমতের সাথে সাংঘর্ষিক উল্লেখ করে তা পুনর্বিবেচনার দাবি জানান রাজন। তিনি বলেন তা না হলে দলই ক্ষতিগ্রস্ত হবে। দলের সিদ্ধান্ত যদি আপনার এটা জনমতের সাথে সাংঘর্ষিক হয়ে যায়, সেই ক্ষেত্রে তো এটা দলের অবশ্যই সুযোগ আছে সেটাকে পুনর্বিবেচনা করার। জনমতের সাথে যদি দলের সিদ্ধান্ত সাংঘর্ষিক হয়ে যায় তাহলে জনগণেরও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা কমে আসবে। বিএনপিকে যারা মনে প্রাণে ভালোবাসে তারা দলের ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন পুতুল। তিনি বলেন পেছন থেকে একটি মহল ভাই বোনের মধ্যে বিরোধ উস্কে দিচ্ছে। কারো ভিতরে মনোকষ্ট থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, বাট আমি বিলিভ করি যেটা যার হৃদয়ে বিএনপি আছে, যার হৃদয়ে ধানের শীষ আছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আছেন, খালেদা জিয়া আছেন, তারেক রহমান আছেন, তারা কখনো দলের বিরুদ্ধে এমন কিছু করবে না যেটা দলের মান ক্ষুণ্ণ হয়। তবে যে অশুভ শক্তিটা কাজ করছে এরা খুব বেশি দিন এই কাজটা করতে পারবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এগুলো খুব সীমিত হয়ে যাবে উইদিন 7 days মেবি ইনশাআল্লাহ। নাটোর 1 আসনে বিএনপির কাণ্ডারি ছিলেন সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটল। 2016 সালে তার মৃত্যুর পর স্থানীয় বিএনপির রাজনীতিতে নেমে আসে শূন্যতা। সেই শূন্যতা পূরণেই রাজনীতির মাঠে নামেন পটলের ছেলে ডাক্তার ইয়াসির আরশাদ রাজন ও মেয়ে ফারজানা শারমিন পুতুল। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। সাতক্ষীরা 3 আসনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিএনপির মনোনয়ন বঞ্চিত ডাক্তার শহীদুল আলমের অনুসারীরা। সেই ধারাবাহিকতায় বিকেলে কালীগঞ্জ বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী আকরামুল ইসলাম, আমরা তার কাছে যাচ্ছি। আকরাম, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, তাদের দাবি দেওয়া সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই।
নেতাকর্মীদের যে উপস্থিতির কথা বলেন, হাজার হাজার নেতাকর্মী কিন্তু এরই মধ্যে জড়ো হয়েছেন এবং সাধারণ মানুষ ও জড়ো হয়েছেন। তারা সাতক্ষীরা বাস কালীগঞ্জের যে বাস টার্মিনাল সেই এলাকা থেকে বিক্ষোভ মিছিল করে মিছিলটি উপজেলার যে বিএনপির উপজেলা বিএনপির কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে এসে এরই মধ্যে কিন্তু জড়ো হয়েছে। নেতাকর্মীদের যে দাবি যে তাদের এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি কাজী আলাউদ্দিনকে। নেতা কর্মী বা সাধারণ মানুষ তারা বলছেন এই আসনটিতে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দিতে হবে। আমরা একজন নেতার কাছ থেকে জানতে চাই, আপনারা তো লাগাতার কর্মসূচি পালন করছেন, তো আপনারা কতটা আশা করছেন যে আপনাদের দাবি বাস্তবায়ন হবে, আর যদি না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? ধন্যবাদ আপনাকে। আপনারা নিশ্চয়ই এই কদিন অবগত হয়েছেন যেটি এখন যে আন্দোলনটি চলছে সেটি কিন্তু এখন দলীয় আন্দোলন না, এটা এখন সাতক্ষীরাবাসীর সাধারণ মানুষের আন্দোলন। আমরা আশা করছি আমাদের এই যৌক্তিক দাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় মেনে নেবেন এবং সেক্ষেত্রে যদি আমরা এই আন্দোলন সফল করতে না পারি সেক্ষেত্রে আমাদের আগে থেকেই কর্মসূচি আমরা দলীয়ভাবে পদত্যাগ করব। তারপরেও ডাক্তার শহীদুল আলমকে আপনার নমিনেশন চাই, ধানেশকে বাঁচাতে গেলে ডাক্তার শহীদুল আলমের নমিনেশন চাই। কর্মীরা যে বলছেন যে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা পদত্যাগ করবেন এমনটি কিন্তু বলে যাচ্ছেন। এবং পাশাপাশি আমরা এই আন্দোলনে নেতাকর্মী সাধারণ মানুষের সঙ্গে কিন্তু নারীদেরও যে সরব উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রূপা, আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। নরসিংদীতে খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের জেরে এবার মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ালো বিবাদমান দুপক্ষ। এতে টাটাবিদ্ধ সহ 15 জন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মাধবদীর চরাঞ্চল জিতরামপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায় জিতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় এবং আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় শহীদ মেম্বার ও চানমিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত সোম ও মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে 10 জন আহত হওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আজ সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ট্যাটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হয় দুপক্ষের 15 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। কথা ছিল খুলনা নগরীর বর্জ্যে উৎপাদন হবে তরল জ্বালানি ও কম্পোস্ট সার। সেই জ্বালানিতে চলবে পরিবহন আর সারে উৎপাদিত হবে ফসল। জলবায়ু কল্যাণ ট্রাস্ট থেকে প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে হয়েছে রিসাইকেল প্ল্যান্ট। কাজ সম্পন্নের 2 বছর পরেও প্ল্যান্ট চালু না হওয়ায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। অরক্ষিত অবস্থায় থাকার কারণে চুরি হচ্ছে মেশিনের যন্ত্রাংশ। পরিবেশ অধিদপ্তরের এই প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ খুলনা সিটি কর্পোরেশনের। দুর্নীতির অভিযোগ তদন্ত শেষে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। 3R রিসাইকেল, রিডিউস অ্যান্ড রিইউজ এমন দুর্দান্ত কনসেপ্ট নিয়ে খুলনায় আসে পরিবেশ অধিদপ্তরের বর্জ্য রিসাইক্লিং প্রজেক্ট। বর্জ্য থেকে সার ও জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও 2 বছর অবহেলায় পড়ে থাকায় এই প্রকল্পের বেশিরভাগ মেশিনই পরিণত হচ্ছে ইলেকট্রিক বর্জ্যে। খুলনা সিটি কর্পোরেশন কেসিসির বর্জ্য জমা হওয়ার কথা শহর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে বটিয়াঘাটার মাথাভাঙ্গা নামক স্থানে। সেসব বর্জ্য ব্যবস্থাপনার জন্য শুরু হয় 3R পাইলট প্রকল্প। 4.5 কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্লাস্টিক বর্জ্যকে প্রক্রিয়াজাত করে জ্বালানি তেল ও কম্পোস্ট সার উৎপাদিত হওয়ার কথা। আমি এই জায়গায় 1 বছর থেকে আসি, এখন আমি কোনো কিছু দেখি নাই, কোনো কিছু হইতে যেরকম দেখতেছি সেরকমই। আমার মনে হয় শহরের থেকে কোনো ময়লা এই পর্যন্ত আসে না, ওটা ওইখান থেকেই অন্য কোনো জায়গায় নদীতে ফেলে দেয়। প্রকল্প এলাকায় দেখা গেলে মিলবে পরিত্যক্ত কোনো জঙ্গল, ঝোপঝাড়ে আবৃত গোটা এলাকা, ছড়ানো ছিটানো ময়লা আবর্জনা। যন্ত্রপাতিগুলো আদৌ চলবে কিনা জানা নেই কারো। চুরি হয়েছে দামি মালামাল। এর সাথে আর কি মোটর লাগানো ছিল, এই মোটর খুলে নিয়ে গেছে, তাই ছাড়া আর কিছু নেই। প্রকল্পের কাজ শেষ হয়েছে 2023 সালের জুনে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা জানালেন প্রকল্প সম্পন্ন হওয়ার পর খুলনা সিটি কর্পোরেশনকে কয়েক দফা চিঠি দেওয়া হলেও তারা বুঝে নেয়নি। এই প্রজেক্ট যখন প্রথম ফর্মুলেশন হয় তখন হয়তো ফর্মুলেশন ছিল এরকম প্রজেক্ট হচ্ছে বিল্ড আপ করা হবে, বিল্ড আপ করা হচ্ছে ফর্মুলেশন অ্যাট দ্য এন্ড হচ্ছে সিটি কর্পোরেশনের কাছে হ্যান্ড ওভার হবে। কেন হ্যান্ড ওভার করে নাই, কোথায় মনে করি সমস্যা, মানে হচ্ছে যদি আমরা মনে করি যে সমস্যা, ইউ শুড টক উইথ হচ্ছে সিটি কর্পোরেশন। অবশ্য সিটি কর্পোরেশনের দাবি প্রকল্পে নানা অসঙ্গতির জন্য তারা এই প্ল্যান্ট বুঝে নেয়নি। তাকে তো ফাইনাল আউটপুট আমাকে দেখাতে হবে, তো ফাইনাল আউটপুটের আগেই মানে তারা ওইটা দেখাতে সক্ষম হয়নি। তদন্ত কমিটির যে রিপোর্ট
সেই রিপোর্টেই অনেকগুলো অসংসম্পূর্ণতা পাওয়া গিয়েছে। প্রকল্পে গাফলতি থাকলে তা সংশোধন করে দ্রুত এই প্ল্যান্ট চালুর দাবি স্থানীয়দের। পরিবেশ অধিদপ্তর প্রজেক্ট করেছে, সিটি কর্পোরেশন প্রজেক্ট নিতে চাচ্ছে না, তাহলে মাঝখানে পড়ে কি হচ্ছে? জনগণের টাকার অপচয় হলো। এর সাথে যারা জড়িত তাদের অবশ্যই দায়বদ্ধ করা উচিত। যদি দুর্নীতি প্রমাণ পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু দুর্নীতির ব্যবস্থা নেওয়া উচিত। প্রতিদিন 20 টন জৈব সার, 500 লিটার জ্বালানি তেল উৎপাদনের কথা থাকলেও এই প্ল্যান্ট থেকে এখনো বের হয়নি কোনো সার কিংবা তেলের ছিটেফোঁটো। শরীফ ফারুকি, যমুনা নিউজ। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। কারণে বিভিন্ন জনগোষ্ঠীর আচার অনুষ্ঠানে ভিন্নতা বা বৈচিত্র্যতাও রয়েছে এবং এই বৈচিত্র্যতার মধ্যেই ঐক্যের বন্ধনই আমাদের রাষ্ট্র এবং সমাজের সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সৌন্দর্য। তবে এই বৈচিত্র্যময় সমাজে আমাদের প্রতিটি নাগরিকের মধ্যেই কিন্তু একটি ঐক্যসূত্র রয়েছে। যদি আমরা জিজ্ঞেস করি কি সেই ঐক্যসূত্র, প্রিয় উপস্থিতি, সেই ঐক্যসূত্র হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষকের যুগান্তকারী রাজনৈতিক দর্শন বাংলাদেশী জাতীয়তাবাদ। অর্থাৎ আমরা যারা যেই ধর্মই বা জাতি বা গোষ্ঠীরই প্রতিনিধিত্ব করি না কেন, নাগরিক হিসাবে আমাদের সবার প্রথম এবং প্রধান পরিচয় আমরা বাংলাদেশী। যা এরই ভিতরে যে সকল নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন তাদেরও কেউ কেউ এই বিষয়টি তুলে ধরেছেন তাদের বক্তব্যে। একজন বাংলাদেশী হিসাবে, বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই বাংলাদেশে আপনার যতটুকু অধিকার, আমারও ঠিক ততটুকুই অধিকার, কারো বেশি কারো কম তা নয়, কিন্তু সমান, আপনার এবং আমার সমান। আমরা যেই ধর্ম, যেই গোষ্ঠীরই হই না কেন। এই প্রসঙ্গে দেশের প্রতিটি ধর্মের, প্রতিটি বর্ণের প্রত্যেক নাগরিকের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই, এবং সেটি হলো রাষ্ট্র সমাজের সম্মান এবং নিরাপত্তার সঙ্গে সঙ্গে সগৌরবে চলতে হলে একজন নাগরিকের জন্য নির্দিষ্ট কোনো একটি রাজনৈতিক দলের নেতা বা কর্মীর সমর্থক হওয়া কিন্তু জরুরি নয়। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, তবে নাগরিক হিসেবে প্রত্যেকের জন্য অবশ্যই দেশের সংবিধান এবং আইন মেনে চলা সবচাইতে জরুরি বিষয়। উপস্থিত প্রিয় ভাই বোনেরা, বিতাড়িত স্বৈরাচার বা ফ্যাসিবাদের সময়কালে দেশের সবচেয়ে জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি, বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি, তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র এবং জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশে আমরা যদি দেখি, বিভিন্ন দলিল দস্তাবেজ দেখি, তাহলে দেখব সারা দেশে শুধুমাত্র বিএনপিরই 50 লক্ষ বা তারও কিছু বেশি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে 1.5 লক্ষ মামলা দায়ের করা হয়েছিল সেদিন। 700-র বেশি নেতাকর্মীকে গুম, অপহরণ, খুন করা হয়েছিল। অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে সেদিন রায় ঘোষণা করা হয়েছিল। এবং এসবেরই মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না সেদিন। পলাতক স্বৈরাচারের শাসন আমলে মুসলমান কিংবা হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিস্টান, ডান কিংবা বাম, বিশ্বাসী কিংবা অবিশ্বাসী, ভিন্ন দল মতের কেউই সেদিন নিরাপদ ছিল না। 2012 সালে রামু বৌদ্ধ মন্দিরে হামলা, কিংবা 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে যে হামলা হয়েছিল, সেই হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলারও সেদিন
বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি বা বিচার হয়নি। গত ১.৫ দশকে আমি এবং আমার নেতৃবৃন্দ আমরা বিভিন্ন বক্তব্যে দেশের সুশীল সমাজ, সর্বদলীয় এবং সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশনের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসা বাড়ি কিংবা ধর্মীয় উপাসনায় যে সংগঠিত যে অপরাধ সংগঠিত হয়েছিল প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি আমরা জানিয়েছিলাম, কিন্তু সে দাবিগুলো একটিও সেভাবে বিচার কমিশন গঠন হয়নি কিংবা বিশ্বাসযোগ্য তদন্ত সেদিন করা হয়নি। প্রিয় মতুয়া সম্প্রদায় তথা হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, এই কারণেই আমরা বিএনপি মনে করে দেশের ন্যায় বিচার এবং আইনের শাসন ছাড়া সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু আমাদের কারো কোনো পরিচয়, কোনো নাগরিকেরই নিরাপত্তার গ্যারান্টি হতে পারে না। একমাত্র ন্যায় বিচার এবং আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারই দেশের প্রত্যেকটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। ফ্যাসিবাদ বা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে বর্তমানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি ধর্মের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র, ন্যায় বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্য একটি বিশাল সুযোগ অপেক্ষমান। এই কথাটাও আজ এখানে যে সকল সম্মানিত ব্যক্তিবর্গ বক্তব্য রেখেছেন তারাও তাদের বক্তব্যে বিভিন্নভাবে এই কথাটিকে সামনে নিয়ে এসেছেন। দর্শক, হিন্দু প্রতিনিধি সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি তার বক্তব্যে ছিলাম। যাচ্ছি পরের খবরে। প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি নিয়ে আন্দোলনে পড়াশোনার বিঘ্নিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে খুলনা জেলায় শিল্পকলা একাডেমিতে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাটের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 13 থেকে 10ম গ্রেডে আসার কোনো সুযোগ নেই। তাদের এই মুহূর্তে আন্দোলনে যাওয়াও যৌক্তিক নয়, তবে তারা যেন 11তম গ্রেড পেতে পারেন সেজন্য সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক, সহশিক্ষা সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়। 13 থেকে ওনারা 1 লাখ দিয়ে 10ম গ্রেডে যাবেন, যেখানে প্রধান শিক্ষকরা মাত্র 10ম গ্রেড পেয়েছেন। এটা যুক্তিসম্মত কিনা এটা আপনারা বিবেচনা করবেন। এবং আমি যতটুকু জানি যে প্রধান সহকারী শিক্ষকদের বেশিরভাগই মনে করেন যে এই দাবিটা যুক্তিসঙ্গত না। জামালপুরে ব্রহ্মপুত্রের থাবায় বিলীন ভিটেমাটি, ঘরবাড়ি, ফসলের জমি ভাঙন রোধে নদী খননের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ। তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে ভাঙন আরও তীব্র হবে। যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। জামালপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার বাসিন্দা নীলুফার বেগম গেল 4 বছরে বিলীন হয়েছে ইটাইল গ্রামে তার পরিবারের বিস্তীর্ণ জমি। শেষ বয়সে আশ্রয় এখন সড়কের পাশে, তবে এখানেও চোখ রাঙাচ্ছে খরস্রোতা এই নদ। আমরা জীবত নয় যে থাকবো, আঙ্গরে এই জায়গা নাই, আঙ্গরে জমা জমি নাই, একটু বাড়ি ভিড়া তাও নদী ভাঙ্গে নিচাগা, আমরা রোডের নগে বাড়ি তুলিয়া থাকতাছি। একই অবস্থা গ্রামের 5 শতাধিক মানুষের। এরই মধ্যে নদের উত্তর তীরে 40 বিঘার বেশি ফসলি জমি বিলীন হয়েছে, ঘর বাড়ি হারিয়েছে অর্ধশত পরিবার। দক্ষিণেও হুমকিতে নুরুন্দি পেয়ারপুর আঞ্চলিক সড়ক। মাটি বিক্রি করাতে আঙ্গুরে যাই 2-4 কাটা সম্পদ ছিল নিয়ে ভাঙে নিতে আছে। ঘরের মধ্যে থাকি, আমরা কি করে চলবো? আমার কাছে অনুরোধ, আমরা প্রশাসনের কাছে বিচার চাই। ভাঙন রোধে ব্রহ্মপুত্রের ইটাইল অংশে নদ খননের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। বালু মজুত রাখতে নির্ধারণ করা হয়েছে ফসলি জমি।
তবে স্থানীয়দের শঙ্কা, ড্রেজিং শুরু হলে আরও বাড়তে পারে ভাঙনের তীব্রতা। খনন বন্ধে বিভিন্ন দফতরে আবেদনের পাশাপাশি করেছেন মানববন্ধন কর্মসূচিও। এই ডেজারের বালু যেভাবে টানবে ওইভাবে টানলে দেখা যাবে 2 বছরের মধ্যে আমাদের বাড়ি ঘর এবং বসত বাড়ি সবকিছু নিলামে চলে যাবো। গেলে দূর দূর করে কুকুরের মতন তারাই দে, কোনো বিচার পাই না, কোনো কিচ্ছু না। তুমি হরে যাও, তুমি বাড়ি বিটা দিয়ে কি করবা? আমার দোকানের সামনে মহতার কাপড় দেখাই নিয়ে যা, যে ডেজারে ঘুরে যাবো হেরে মার্ডার করে হলাম। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বালুমহল তৈরির জমিদাতা ও বিএনপি নেতা। কারো ব্যক্তিগত স্বার্থে উদ্ঘাটনের লক্ষ্যে আমার মানিজ্যত নষ্ট করার জন্য কিছু প্রযুক্তি মহল উঠে পড়ে লেগেছে, তার জন্য এই কাজগুলো করতেছে। বিআইডব্লিউটি এর কর্মকর্তার দাবি, প্রকল্পটি বাস্তবায়ন হলে ভাঙন কমার পাশাপাশি উপকৃত হবে এই অঞ্চলের মানুষ। আর দুপক্ষের সাথে আলোচনার পর যাচাই বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। পাশে হচ্ছে আমরা কাটছি 130 ফিট করে এবং গভীরতাটা থাকবে হচ্ছে শুষ্ক মৌসুমে, মানে মার্চ এপ্রিল মাসে এসে মিনিমাম আমাদের 10 ফিট পানি থাকবে। তো এটা করলে কি হবে, এটা করলে আমাদের যে মাঝখানে যে চরটা থাকে, চরটা থাকার জন্য 2 পাশ দিয়ে পানি যায়, পারগুলো ভেঙে যায়। তো আমরা যখন মাঝখান দিয়ে কেটে দিব তখন পানিগুলো আমাদের মাঝখান দিয়ে চলে যাবে। সো আমাদের 2 পারে চাপটা পড়বে না, ভাঙনটা আমাদের অনেক কমে আসবে। দুই পক্ষের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন যে তাদের প্রকল্প কি নিয়ে আসছে, অ্যাকচুয়ালি ওখানে কি শর্তাবলী বিষয় আছে ওগুলো দেখে স্থানীয় জনগণের হচ্ছে কিভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এই পুরো বিষয়গুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা আর কি ফার্দার অ্যাক্টিভিটি স্টার্ট করব। 2021 সাল থেকে ব্রহ্মপুত্র নদের 227 কিলোমিটার খনন প্রকল্পের কাজ চলছে। 96টি পয়েন্টের ভেতর ময়মনসিংহ অংশে চলছে 46টি ড্রেজার। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানে বিভিন্ন স্থানে বাধার পর পিছু হটেনি সরকার। খুব শিগগিরই আবারও অভিযান শুরু হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড.এম. শওকত হোসেন। দুপুরে মানিকগঞ্জে বিআইডব্লিউটি এর 4টি নতুন ড্রেজার উদ্বোধন করেন উপদেষ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, বিভিন্ন জেলায় অসাধু কর্মকর্তা কর্মচারীদের কারণে দখলদাররা ভুয়া কাগজপত্র তৈরি করছে। অনেক স্থানে সরকারি সংস্থাও জড়িত। নৌপথের চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধ নির্মূলে দ্রুতগতির স্পিড বোট কেনার পরিকল্পনা সরকারের রয়েছে বলেও জানান নৌ উপদেষ্টা। আমাদের দেশে যদি পাখি পড়ে উপর থেকে নিচে, এটারও পলিটিক্স আছে। তখন ক্লেম করে ভাই এই জায়গা আমার, একটা স্ট্রাকচার উঠে দিল, এই যে দেখেন। আর কিছু আমাদের অসাধু কর্মচারী আছে বিভিন্ন জেলা পরিষদে, জেলাতে, এরা একটা কাগজ দিয়ে দিল ও খাজনা দিচ্ছে। আমি পিছু হটছি না। আমি যদি পিছু হটতাম তাহলে কক্সবাজারের অর্ধেক বেদখল হতো না। অর্ধেক আমরা বেদখলটা দিকে উঠিয়ে দিয়েছি, অর্ধেক উঠিয়ে দিয়েছি। বিভিন্ন জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সকাল 11টায় আলিয়াবাদ গোলচত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে একটি আলোচনা সভায় বক্তারা বলেন, 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক, যা সৈনিক জনতার ঐক্য ও দেশপ্রেমের বার্তা বহন করে। এছাড়া সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নেতৃত্বে র্যালিটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কাদেরিয়া গেট থেকে র্যালিটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে হোসেন মার্কেটে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর যুব দলের আহ্বায়ক সাজিদুল ইসলাম সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন। আমরা মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় সহানুভূতির সহিত বিবেচনা করে মনোনয়ন